তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী। এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দুদের বিশ্বাসে এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই স্থানটির নামও এখানকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত। তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্য প্রসিদ্ধ। বামাখ্যাপা এই মন্দিরে পুজো করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। বামাখ্যাপা তার দেবীর পুজোতেই জীবন উৎসর্গ করেছিলেন। মন্দিরের অদূরেই আটলাক গ্রামে তার আশ্রম অবস্থিত। তারাপীঠ মন্দিরের উৎস ও তীর্থ মাহাত্ম্য সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচারিত হয়ে থাকে। এগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি হল শক্তিপীঠ। ধারণাটির সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনী। শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞ সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করে। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞস্থলেই আত্মহতি দেন। এই ঘটনায় শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর দেহের 51টি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীতে নানা স্থানে পতিত হয়। এই সকল স্থান শক্তিপীঠ নামে প্রসিদ্ধ লাভ করে। পশ্চিমবঙ্গেও এই রকম একাধিক শক্তিপীঠ অবস্থিত। এগুলির মধ্যেই সর্বাপেক্ষায় গুরুত্বপূর্ণ পীঠ হল কালীঘাট ও তারাপীঠ। সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে তা প্রস্রবিত হয়ে যায়। ঋষি বশিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পুজো করেন। আমরা এখন পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। রামপুরহাট স্টেশনে পৌঁছলাম এই কারণে যে আমরা তারাপীঠ, আমাদের যাত্রা এবারের যাত্রা হচ্ছে আমরা তারাপীঠ। আমরা ইন্টারসিটি ট্রেনে এসেছিলাম। আপনারা যেখান থেকেই আসুন না কেন প্রথমেই আপনারা আসতে হবে রামপুরহাটে যদি তারাপীঠে যেতে চান। এটা সিদ্ধপীঠ, তবে ভক্তদের ভিড় অনর্গল এখানে বেড়েই চলেছে, তাই এত প্রসিদ্ধ। আমরাও আজকে যাচ্ছি, কিভাবে যাব, কি দেখব, কোথায় থাকবো, কি খাবো, কিরমভাবে পুজো দেবো, সবই আপনাদের দেখাবো এই ভিডিও। শেষ অবধি অবশ্যই দেখবেন। আর আমরা হাওড়া থেকে এসছি ইন্টারসিটিতে আসতে গেলে আপনারা অ্যাডভান্স টিকিট কেটে দেবেন। চেয়ার কার আছে, আপনি কেটে নিতে পারেন, তাহলে সুবিধা হয়, বসতে পারবেন, নাহলে জেনারেলে করে আসতে হবে। হাওড়া থেকে রামপুরহাট যেতে যে ট্রেনগুলি আপনি সহজেই পেয়ে যাবেন তা হলো গণদেবতা এক্সপ্রেস। এটি সকাল 6:05 ছাড়বে আর 9:47 আপনাকে পৌঁছে দেবে রামপুরহাট। এটা প্রতিদিনই পেয়ে যাবেন এই ট্রেন। যদি আপনি বন্দে ভারত এক্সপ্রেসে যেতে চান তাহলে সকাল 7:45 আপনাকে ট্রেন ধরতে হবে এবং 10টায় আপনাকে পৌঁছে দেবে রামপুরহাট স্টেশনে। তবে এটি প্রতিদিন চলে না, শুধুমাত্র শুক্রবার বাদে বাদবাকি প্রতিদিনই আপনি পেয়ে যাবেন এই ট্রেন। সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস 13427, এটি আপনি পেয়ে যাবেন 1:45 এবং পৌঁছে যাবেন 5:30। প্রতিদিন এই পেয়ে যাবেন এই ট্রেন। স্টেশন থেকে বেরিয়ে সামনেই ওদিকেও আছে অনেক টোটো গাড়ি, এইখানেও আছে টোটো গাড়ি, যেখান থেকে টোটো নিয়ে আমরা রওনা দেবো তারাপীঠ। আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন টোটোর লাইনে এসেছি। এখান থেকে টোটো ধরবো, ধরে মন্দিরের দিকে রওনা দেবো। তারাপীঠ স্টেশনের সামনেই, আপনার রামপুরহাট স্টেশনের সামনেই টোটো স্ট্যান্ড রয়েছে। তবে ওখান থেকে অনেক সময় ওরা যেতে চায় না, তার জন্য একটু হেঁটে আসবেন, মিনিটখানে হেঁটে আসবেন, 1 মিনিটের মতো হেঁটে এসে দেখবেন অটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা অটোয় উঠতে পারেন। এটা হলো অটো স্ট্যান্ড, আরেকটা অটো স্ট্যান্ড, মানে একটু এগিয়ে আসার পর যে অটো স্ট্যান্ডটা পাবেন, এখান থেকে আপনারা অটো করে বা টোটো করে আপনারা যেতে পারেন। তবে কথা বলে নেবেন, জনপ্রতি 30 টাকা করেই আপনাকে পৌঁছে দেবে তারাপীঠ মন্দিরের সামনাসামনি। অদূরেই দেখা যাচ্ছে আমাদের এই তারাপীঠ মন্দিরের তোরণ। এটি হলো মূল গেট। এই গেট থেকে কিছুটা যাওয়ার পরই আমরা মূল মন্দিরের সামনাসামনি চলে আসব। আর তার সামনেই পড়বে যেটার ওপর থেকে আমাদের যেতে হবে, সেটা হলো দ্বারকা নদ। সেই দ্বারকা নদের ওপর দিয়েই আমরা এখন যাব। যেতে যেতে আশেপাশে অনেক হোটেল আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রচুর হোটেল। এটা হলো দ্বারকা নদের ওপর তৈরি ব্রিজ। এই ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। নিচে বয়ে চলেছে দ্বারকা নদ, তারাপীঠ শ্মশানের গা দিয়ে বয়ে চলেছে এই নদী।
আমরা অটো করে পৌঁছে গেলাম তারাপীঠ মন্দিরের কাছাকাছি। নিয়ে নিলাম আমাদের থাকার জন্য একটি হোটেল। এটি হলো তারাশ্রী লজ। তারাশ্রী লজ একদম রোডের ওপরেই এই হোটেলটি রয়েছে। তারাশ্রী লজটি রয়েছে, খুব ভালো রুম, আপনাদের দেখাবো এবং ভাড়া কত সেটাও বলবো। এটা হলো তারাশ্রী লজ। এই লজে আমরা রয়েছি। এটা একদম সামনে যে ভিআইপি যে গেটটা আছে, মন্দিরের যে গেটটা আছে, প্রধান গেট নয়, প্রধান একটা গেট আছে, যেদিকে শ্মশান আছে সেখানে একটা গেট আছে। ওখান থেকে আরেকটু এগিয়ে আসার পর, মানে সামনের দিকে এগিয়ে আসার পর, স্টেশন থেকে যখন আসছেন তখন সামনের দিকে এগিয়ে আসার পর একটা সুন্দর তোরণ তৈরি করা হয়েছে। ওইটাই হচ্ছে ভিআইপি গেট। ওখান থেকে মন্দিরে সোজা যাওয়া যায়, একদম সোজা। ওদিক থেকে গেলে আপনাকে ঘুরে আসতে হবে, কিন্তু এখান থেকে গেলে সোজা। আর এই ঠিক মন্দির থেকে, এই গেট থেকে একটু এগিয়ে আসার পরই আপনাদের সামনে আপনি দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে তারাশ্রী লজ। এই লজেই আমরা রয়েছি। গতকাল এসেছি, দুদিন থাকবো, মানে দুরাত নাইট স্টে করবো এখানে। হোটেলের রুমগুলো আপনাকে নিশ্চয়ই দেখাবো, আর এটাও বলবো যে ওই রুমের ভাড়া কতখানি, আমরা অবশ্যই দেবো। এটা হলো হোটেলের রুম। এটা হলো আপনার 203 নাম্বার রুম। এই 203 নম্বর রুমের রয়েছে আপনার এসি রয়েছে। এসির সঙ্গে এটা হচ্ছে ডবল বেড। এখানে 4 জন খুব ভালোভাবে থাকতে পারবেন। সঙ্গে একটা মিরর রয়েছে, স্মার্ট টিভি রয়েছে, অ্যাটাচ বাথরুম, আর সঙ্গে একটা ব্যালকনিও রয়েছে। এই রুমের ভাড়া হচ্ছে 1200 টাকা। তবে সিজন ভিত্তিক এর ভাড়া ওঠানামা করে, আপনারা ভালো করেই জানেন। আপনারা যদি তারাপীঠে আসেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন পুজো দেওয়ার জন্য দিন ঠিক করবেন সোম, বুধ, শুক্র। তবে আপনারা খুব ফাঁকা পাবেন এবং হোটেল রেটও পাবেন। আর বিশেষ কোনো দিনে আপনারা আসার চেষ্টা করবেন না। আর এটা হলো 206 নম্বর রুম। তাহলে এই 206 নম্বর রুমের ভাড়া হচ্ছে 800 টাকা। এটা হচ্ছে ডবল বেড, 2 জন ভালোভাবে থাকতে পারবেন, সঙ্গে অ্যাটাচ বাথরুম, আর এসি অবশ্যই রয়েছে এই রুমেও। আর আপনি এসি নন এসি হিসাবে ব্যবহার করতে পারেন, তখন ভাড়া কমবে বাড়বে। আর এই রুমের ভাড়া এসি সমেতই হচ্ছে আপনার 800 টাকা। আর এখানে গিজারও আছে, প্লাস টয়লেটটা দেখলেন। তারাশ্রী লজে লিফটেরও ব্যবস্থা আছে। থাকার তো ব্যবস্থা হয়ে গেল, তাহলে এবার পুজো দেওয়ার পালা। কিভাবে আপনি ভালোভাবে পুজো দেবেন, সুস্থভাবে শান্তিতে পুজো দিতে পারবেন, এবং কিভাবে আপনি ভোগ খেতে পারবেন, ভোগ গ্রহণ করতে পারবেন, অথবা বা আপনি সন্ধেবেলার যে শীতল ভোগ সেটা ঠাকুরকে নিবেদন করতে পারবেন, সব কিছু জানাবো আজকে আপনাদেরকে। কার মাধ্যমে আপনারা করতে পারবেন সেই ব্যক্তির সঙ্গে আজকে আপনাদের আলাপ করিয়ে দেব। তিনি হলেন দেবাশিস ব্যানার্জি। আর তার আগে আমি আলাপ করিয়ে দেবো, তিনি হলেন রাজাদা, যার সঙ্গে আজকে আমরা এসছি এখানে মন্দিরে। তা উনি মানে ওনার সঙ্গে ডিরেক্ট আমাদের কোনো যোগাযোগ ছিল না, তবে এই যে বাবাই আর বিশ্বজিৎ, এই দুজনের থ্রুতে রাজাদার সঙ্গে আলাপ হয়েছে। তা রাজাদা আজকে আমাদের টোটালটাই গাইড করছে, হোটেল থেকে শুরু করে সব কিছু। রাজাদা আছেন তার দাদা দেবাশিস দা, এবং খুবই ভালো মানুষ, ভালো ব্যবহার এবং খুব পবিত্রতা তার মন। উনি ভক্তি নিয়ে মাকে পূজার্চনা করান, এবং তার যত দর্শনার্থী যারা আসেন তাদের কাছে উনি একটাই কথা বলেন যে মন থেকে শুধু মাকে রাখো, অন্তর থেকে মাকে, অন্তরে চোখ দিয়ে মাকে রাখো। এই হচ্ছে ওনার প্রভাব, এই হচ্ছে আমার সেই দাদা। তিনি হলেন দেবাশিস দা। আদা এটা বলে দিলেন দেবাশিস দা। ওনার মুখ থেকে একটু পুজো দেওয়ার ব্যাপারে বৃত্তান্তটা জেনে নেবো, কারণ অনেকেই কনফিউশন থাকে যে এসে কিভাবে পুজো দেবেন এবং ভালোভাবে পুজো দেবেন। কিন্তু আমি সেটাই দেবাশিস দার কাছে আমি জিজ্ঞেস করে নেবো যে ওনার কাছে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে এবং সুস্থভাবে ভালোভাবে পুজোটা দিতে পারে। দেবাশিস দা যদি কিছু বলেন। হ্যাঁ, এমনি আসবেন, এসে প্রথম তারাপীঠে ঢুকে আমাকে একটা মোবাইলে ফোন করবেন, আমার সাথে একটু কাইন্ডলি কন্ট্যাক্ট করে নেবেন। আমার কাছে পুজো দেওয়ার জন্য কোনো আর্থিক কোনো পয়সা কড়ির বিশেষ কিচ্ছু প্রয়োজন আমার হয় না। আপনাদের যেরকম ইচ্ছে আপনারা সেভাবেই মায়ের পুজো দেবেন, এবং আমি চেষ্টা করব আপনাদের জন্য মাকে ভালো দর্শন করিয়ে দিতে। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা? আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6294264787। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। আমি মন্দির কমিটির সঙ্গে যুক্তও আছি, অ্যাটাচও আছি মন্দির কমিটির সঙ্গে, এবং মন্দির কমিটির সঙ্গে আমার ভালো ভাবও আছে। কমিটির সমস্ত লোকজনের সঙ্গে আমার যথেষ্ট সুখ আছে, সেটুকু আমি আপনাদের বলতে পারি। আর আমি আশা করি
প্রত্যেকে আপনারা মায়ের কৃপায় ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর যদি কেউ শাড়ি মাকে পরাতে চায়, হ্যাঁ অবশ্যই আমি পরিয়ে দেবো। আপনাকে যদি এসে দেয়, হ্যাঁ আমি অবশ্যই মাকে কাপড় পরিয়ে দেবো। হ্যাঁ, আমরা সামনেই আমি মাকে কাপড় আর পরিয়ে দেবো। কেউ যদি আপনার দুপুরের যদি প্রসাদ খেতে চায়, ভোগ যদি খেতে হ্যাঁ চায়, তাহলে এবার আমাকে কাইন্ডলি একটু ইনফর্ম করবেন আগে থেকে যে আমি দুপুরের ভোগ খাবো, আমি ভোগের ব্যবস্থা করে দেবো, কোনো অসুবিধা কিচ্ছু হবে না। আর দর্শনটা আপনার কিরকম চলে? দর্শনটা আমি আপনাকে যখন ভালো সময় থাকবে, ফাঁকা সময় থাকবে, আপনাকে আমি ঠিক মায়ের কাছে নিয়ে গিয়ে ভালো করে দর্শন করিয়ে দেবো, সে দায়িত্বও আমি নিলাম। আর কাইন্ডলি আমার যেটা অনুরোধ, শনিবার রবিবার অমাবস্যা দিন মন্দিরে আসবেন না, দর্শন ভালো হবে না। সোমবার, বুধবার, শুক্রবার মায়ের কাছে আসবেন, ভালো দর্শন হবে। শনি রবি অমাবস্যায় আসার দরকার নেই, সেদিন মায়ের 4টে হাত বেরোয় না। যদি মাকে প্রকৃতভাবে ডাকতে ইচ্ছে আপনাদের হয়, তাহলে ফাঁকা দিনে মায়ের কাছে আসুন, তাহলে মায়ের সঙ্গে দুটো মনের কথা বলে শান্তি পাবে। আপনি এই মন্দিরে কতদিন ধরে? আমার এই মন্দিরে নাই নাই করে 25 বছর হয়ে গেল। আচ্ছা, 25 বছর হয়ে গেল এই মন্দিরে আমি আছি। আমি মন্দিরের বহু বিচিত্র পরিবেশ মন্দিরে দেখলাম, বহু মন্দিরের পরিবর্তন দেখলাম, সব দেখে নিয়েছি মন্দিরে। সব যাত্রী, যজমান, মন্দির কমিটি সব জানা আছে আমার, কোনো অসুবিধা আমার নেই। এবং কমিটির লোকের সাথেও আমার যথেষ্ট সুখ আছে। জয় মা তারা, জয় মা তারা। প্রত্যেকে ভালো থাকুন, মায়ের কৃপায় সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এইটুকুই বলবো। প্রত্যেকে যেন শান্তিতে বাস করেন, শান্তিরই এখন খুব দরকার। তাই প্রত্যেকের মনে যেন একটু মা মানসিক শান্তি বলে জিনিসটা দেয়। পয়সা কড়ি তো দেয়ই, তার জন্য না, পয়সা কড়ি একটা চলার পথে সাময়িক জিনিস, মানে দরকারি জিনিস বলতে পারে, কিন্তু পয়সাই সব নয়। জীবনে মানসিক শান্তিটাই আসল। আপনি দুপুরবেলায় ডাল ভাত আলু সেদ্ধ খেলেন, কিন্তু যদি একটু মানসিক শান্তি পান, আমার মনে হয় ওটাই মায়ের দান। তাই দয়া করে মাকে বলুন যে আমাকে একটু মানসিক শান্তি দাও মা, আমি যেন একটু মনে শান্তি পাই, একটু যেন আনন্দ পাই। যতদিন বেঁচে থাকবো তোমাকে স্মরণ করে, আনন্দ করে, শান্তি নিয়ে আমি বেঁচে থাকবো। প্রচুর পয়সা দিলে আর এদিকে ভেতরে আমার জ্বালা দিলে, ও পয়সার আমার প্রয়োজন নেই। ও পয়সা আপনাদেরও ভালো লাগবে না, 2 দিন 4 দিন 6 দিন ভালো লাগবে, তারপর ভালো লাগবে না। তারপর একটা সময় আসবে যখন একটু শান্তি চাইবেন। আর মনের আসল জিনিস হচ্ছে মনের শান্তি। তাই দয়া করে মাকে একটা কথাই বলুন যে মা একটু শান্তি দে মা। যে কারণে আজকে মন্দিরে মসজিদে এত লোকের আনাগোনা, খালি একটু শান্তির জন্য। আর মাকে ভক্তি ভরে ডাকুন, মন প্রাণ দিয়ে। মাকে ডাকতে কোনো টাকা পয়সা, সোনা দানার কোনো প্রয়োজন নেই, খালি অন্তর থেকে মাকে ডাকুন, ব্যাস। আপনি যেমন আপনার ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে ভালোবাসেন, সেইভাবে মাকে ভালোবাসতে শিখুন। মা অবশ্যই আপনার সঙ্গে আছে। নমস্কার। হ্যাঁ, আপনি যদি শীতল ভোগ দিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আমি শীতল ভোগ, আপনারা যার যেরকম সামর্থ্য, আপনি 250 টাকা থেকে মোটামুটি শীতল ভোগ শুরু হয়। ওই 250 টাকারও দিতে পারেন, 300 টাকারও দিতে পারেন। আমার পয়সা কড়ির সেরকম কোনো ডিমান্ড বলে কিছু নেই। আপনাদের যেরকম যার সামর্থ্য, আপনারা সেরকম আমি ব্যবস্থা করে দেবো। একটু আগে থেকে আপনি কাইন্ডলি আমাকে ওই যেদিন মন্দিরে আসবেন সেদিন সকালে বলে দেবেন, কিংবা বিকেলে বলে দেবেন, 4টে নাগাদ আমাকে বলে দেবেন, আমি শীতল ভোগের ব্যবস্থা করে দেবো। আপনাদেরকে বললাম, প্রত্যেকে মায়ের কাছে আমি কামনা করব, মায়ের কাছে বলবো যেন আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আমার এইটুকুই মায়ের কাছে, আমিও যেটুকু চাই যে একটু শান্তি দে মা, একটু আনন্দ দে মা, এইটুকুই আমি মায়ের কাছে চাই। আমিও মায়ের কাছে আর কিছু চাই না। দেখুন, আমাকেও মা অনেক দিয়েছে, কিন্তু আমি এখন যা পজিশন, আমি মায়ের কাছে শান্তি আনন্দ এইটুকুই চাই যে মা যতদিন বেঁচে থাকবো সেটা একটু শান্তি দিস, একটু আনন্দ দিস। আপনাদের প্রত্যেককে আমার নমস্কার। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যাস। আর আমি আপনারা যার যা ইচ্ছে, যদি নামগোত্র যদি বলে দেন, আমি নিশ্চয়ই মায়ের চরণে ফুল দিয়ে দেবো আপনাদের মঙ্গলের জন্য। আসছি, রাখছি আমি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এতক্ষণ আমরা দেবাশিসের সঙ্গে কথা বললাম। উনি টোটাল বৃত্তান্ত বলে দিলেন যে কিভাবে মন্দিরে পুজো দেওয়া যাবে, ওনার সঙ্গে যোগাযোগ কিভাবে করা যাবে সেটাও বলে দিলেন উনি। তা এবারে আমি যাব ওনারই কন্যা কাছে কিছু জেনে নেওয়ার জন্য, যে ভোরবেলা যদি দর্শন করতে যাই কিভাবে দর্শন করতে যাব, উনি আমাদের একটু বলে দেবেন, ঠিক আছে? তারাপীঠ আসবে। আগে আমি জানতে চাইবো তোমার নামটা। আমার নাম দীপান্বিতা ব্যানার্জি, আমি আমার বাবা দেবাশিস ব্যানার্জি, ওনার মেয়ে। আপনারা যখনই তারাপীঠ আসবেন, বাবার হোক বা পুজো করবেন, দর্শন ওইভাবে পুজোর টাইমেই দর্শনটা হয়ে যাবে।
দর্শন হয়ে যাবে, দর্শনের কোনো নেই। তবে আমি একটা কথা বলবো, ফাঁকা দিন দেখে আসার চেষ্টা করবেন যদি তারা মায়ের দর্শন পেতে চান। কিন্তু লোকের দর্শন যদি করতে চান তাহলে ভিড় দেখে আসবেন, এইটুকুই বলবো। থ্যাংক ইউ সো মাচ। আমরা ভোরবেলা 4টের সময় স্নান সেরে পুজো দিতে চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। এবার সেই ঠাকুর মশাই আমাদের নিয়ে যাবেন মন্দিরের গর্ভগৃহে। নাট মন্দিরের পাশেই রয়েছে একটি শিব মন্দির, সেখানে গিয়ে আমরা জল ঢেলে নিলাম। মাত্র 20 টাকা আপনাকে দিতে হবে, তবেই আপনি দুধ জলটা যেটা রয়েছে শিবের মাথায় ঢালার, সেটাই আপনি ঢালতে পারবেন। আর তার আগে আপনি সামনে যে নন্দী আছে, নন্দীদেবকে অবশ্যই দর্শন করে নেবেন। নন্দীদেবকে দর্শন করার পরই আপনি শিবলিঙ্গে জল ঢালুন, তাতে আপনার মনস্কামনা পূর্ণ হবে। তারপরেই পেয়ে গেলাম হাতে প্রসাদ, এবং সেই প্রসাদ খেলাম, কারণ মায়ের মন্দিরে সকালে দর্শন হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। আর এরপরে শিব মন্দিরে বেরিয়ে আমরা পুজো দিলাম। এটা হলো মূল প্রবেশদ্বারের ভক্তদের প্রবেশের পথ। এখান থেকেই লাইন দিয়ে মাকে পুজো করতে পারবেন। এখানে আপনি লাইন দিতে গেলে অনেক ভোরবেলা এসে আপনাকে লাইন দিতে হবে, কারণ খুব ভিড় হয়। আর যেটা বলা হলো যে সময় মতো ওরকম সময় ধরে আসবেন, তবেই আপনার মায়ের পুজোটা দিতে পারবেন, যেটা হচ্ছে সোম, বুধ, শুক্র, এই দিন খুব ফাঁকা থাকে। দূরের দেখা যাচ্ছে মন্দির, মায়ের মন্দির, এইখান থেকে আপনি যাবেন লাইন দিয়ে, গিয়ে তারপরে আপনি মন্দিরে দর্শন করতে পারবেন। আমরা এখন ভোগ খেতে বসেছি। এখানে সবাই ভোগ খাবো, মায়ের ভোগ প্রসাদ এখানে গ্রহণ করছি সম্পূর্ণ বিনামূল্যে। যদি আপনার মূল্যাঙ্কন ইচ্ছা থাকে তাহলে অবশ্যই করতে পারেন। তবে এটা খাওয়ার জন্য আপনি যে পান্ডাখানে পুজো দিচ্ছেন, পান্ডাকে আগে থেকে দিন, তবেই এই ভোগ আপনাকে খাওয়াতে পারে। কি বলা যায়, ভোগ খাবো তো আজকে, ভোগ খাবো তো আজকে। হ্যাঁ, ভোগ খাওয়ার জন্য বলেছি, সরাসরি মায়ের অরিজিনাল ভোগ এখানে খাওয়ার জন্য আমরা সবাই একসাথে। ঠিক আছে, জয়তারা বলে দেব। জয়তারা, জয়তারা, জয় তারা, জয় মাতা, জয় জয় মাতা। এখানে আপনি টিকিট কেটেও আপনি ভোগ খেতে পারবেন। সেই টিকিট মূল্য হলো 50 টাকা জনপ্রতি। আর যদি পান্ডার সঙ্গে আপনি পুজো দেবেন, তার মাধ্যমে আপনি ভোগ খেতে পারবেন। অথবা যদি কোনো পালিদার থাকে, সেই পালিদারকে রিকোয়েস্ট করলেও সেই সময় আপনি ভোগ খেতে পারবেন বিনামূল্যে, এবং সমস্ত কিছু অরিজিনাল ভোগও পাবেন। সমস্ত কিছুই আপনি এখানে পাবেন। আমরা সবাই মিলে এখানে মায়ের ভোগ খেতে বলেছি। এখন মাকে ভোগ দেওয়া হচ্ছে। আগে বামদেবীকে ভোগ দেওয়া হয়, তারপরে মাকে ভোগ দেওয়া হয়, তারপরে আমরা পাবো মায়ের সেই ভোগ। সেই জন্য আমরা সবাই মিলে এখানে অপেক্ষা করছি। জয় তারা, জয় মা তারা, জয় জয় মা তারা। মায়ের অন্নভোগ, যেটা ভোগ দেওয়া হয়েছিল, সেই ভোগ এটাও মাছ ভোগ, মাছের মাথা, মায়ের অন্নভোগের মধ্যে
মাছের ঘন্টা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের ভোগ খাওয়া কমপ্লিট। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি। ভোগ আপনাদের দেখালাম, আর আসল যে প্রসাদ সেটাও দেখালাম। যদি আপনাদের মনে হয় যে তারাপীঠে থাকাকালীন এই দুপুরবেলার দিকে মানে বিকেল 4টে থেকে আপনি বেরোবেন সাইট সিনে, তাহলে আপনি অবশ্যই বেরোতে পারেন। যে কোনো টোটো গাড়ি আপনি ভাড়া নিয়ে নেবেন এবং সেই ভাড়া নিয়ে মোটামুটি 400 টাকা অ্যাপ্রক্স নেবে। কতগুলি জায়গা 6খানা 4-6খানা জায়গা আপনাদের ঘুরিয়ে দেবে। সন্ধেবেলা আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। এলো সন্ধেবেলার মন্দির। আর এখানে এসে আমরা এই শীতলভোগ দিয়েছিলাম, যেটা ঠাকুরমশাইকে বলে দিয়েছিলাম আগে থেকে যে শীতলভোগ আমরা দেবো, সেই জন্য আমরা সেই থালি শীতলভোগে দিয়েছি। তা আমাদের থেকে নেওয়া হয়েছে ওই 1000 টাকায় 3টে থালি আমরা দিয়েছিলাম। তা সেবারে আমরা এই শীতলভোগ নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে মায়ের কাছে। ভোগ নিয়ে আমরা দাঁড়িয়ে আছি বাইরে। এবারে আমরা নাট মন্দিরে যাব। এই মন্দিরে দেখুন শীতলভোগের মধ্যে কত কি থাকে দেখুন। এই থালা ভর্তি ভোগ থাকে কাঁসার থালায়। ওনারাই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবেন, শুধু আপনাকে পয়সা দিতে হবে। দেওয়ার পর ওনারা আপনাকে নিয়ে গিয়ে মন্দিরে মায়ের মুখে প্রসাদ নিবেদন করে তবেই সেই ভোগ মাথায় করে আপনি নিয়ে বাইরে আসবেন। এবং এই ভোগের নিয়ম হলো, যেটা আপনি যে শীতলভোগ আপনি দেবেন মাকে নিবেদন করবেন, সেই শীতলভোগ আপনি নিজে গ্রহণ করতে পারবেন না। সেটা যারা দর্শনার্থী আছেন, যারা ভক্ত আছেন, তাদের মাঝে বিলিয়ে দিতে হবে। আপনি তাহলে কি করে প্রসাদ পাবেন? আপনি আবার অন্য যারা শীতলভোগ দিয়ে বিতরণ করছে তাদের থেকে আপনি প্রসাদ সংগ্রহ করে খেতে পারেন। তাই আমরা চলে গেলাম নাট মন্দিরের থেকে একটু নিচে নেমে গেলাম। এই যেখানে লাইন পড়ে ঠিক সেইখানে আমরা এই ভোগ নিয়ে চলে এসেছি। এবারে দেখুন আমরা ভক্তদের মধ্যে ভোগটাকে বিলিয়ে দেবো। আর প্রসাদ এখানে খুব শান্তভাবে সবাই গ্রহণ করে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আজকের সন্ধ্যের শীতলভোগ দেওয়া কমপ্লিট। শীতলভোগের ঘটনা হচ্ছে কি, যিনি দেবেন তিনি ওই ভোগ নেবেন না, অন্য লোকের থেকে নিতে হবে। যারা অন্য লোক শীতলভোগ দিচ্ছে তাদের থেকে নিয়ে প্রসাদ হিসাবে খেতে পারে। তো আমরা শীতলভোগ দিয়েছিলাম, রীতিমতো আপনার শীতলভোগ ভিডিও করে দিয়েছি। আর মন্দিরের দর্শনও হয়েছে, আরতিও দেখেছি। সব মিলিয়ে খুব দারুণভাবে আমরা দর্শন করতে পারি। এখন চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। কালকে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আমাদের তারাপীঠের দুরাত্রি 2 দিন ট্যুর কমপ্লিট। তারাপীঠে আসবেন, পুজো দেবেন, ঠিক কথাই। সেখানে তো প্যারা থাকবেই। যদি আচ্ছা যদি আপনার মনে হয় যে প্যারা কিনবেন, তাহলে এখানে অনেক প্যারার দোকান আছে। পাশাপাশি মন্দিরের একদম গায়ে অনেক প্যারার দোকান আছে, কিন্তু তার মধ্যে পৃথিবী খুব ভালো প্যারা বেছে, টেস্টফুল আছে। তৈরি করা প্যারা, একদম হাতে তৈরি করা প্যারা। সামনে যাদের কারখানাও আছে, একটা বড় কারখানা আছে। তা আমরা এনার থেকে নিচ্ছি প্যারাটা টেস্ট করেছি, ভালো খেতে, সবাই নিচ্ছে। তুমি কত নিচ্ছ? আমি 1 কেজি 250। তুই কত নিচ্ছিস? 500।
সবাই এরকম ভাবে নিচ্ছে, আমিও নিচ্ছি। রাতের বেলা যদি আপনার কিছু খেতে ইচ্ছা করে যে রান্না করিয়ে খাবেন, তাহলে এই হলো বাজার। বাজার থেকে আপনি যে কোনো মাংস বা যা কিছু হোক, সবজি তরকারি আপনি রান্না করিয়ে নিতে পারেন, কিনে আপনার মতো করে রান্না করিয়ে নিয়ে গিয়ে হোটেলে বসে খেতে পারেন। তা এখানে খাসির মাংস কাটা হচ্ছে, চাইলে মাংস নিয়ে খাসির মাংস কিনে এখান থেকে রান্না করিয়ে নিতে পারেন, সেটা আপনার মর্জি। আমার নামটা কি? নাম কি? সুজা? আর দোকানের নাম কলকাতা মোটর সেন্টার। কলকাতা মোটর সেন্টার বাজারের মধ্যে এসে দোকানটা পাওয়া যাবে। এই বাজার থেকে আপনি মটন অথবা চিকেন কিনে নেবেন এবং কিনে নিয়ে দেখবেন ঠিক তার উল্টো দিকেও অনেকে রান্না করছে, সেখানেও আপনি রান্না করতে দিতে পারেন। আদারওয়াইজ আপনি চলে যেতে পারেন মন্দিরের মূল যে দরজা আছে, মূল যে গেট, মন্দিরের মেন যে গেট, ওই ব্রিজটা ক্রস করেই তারপরেই একটুখানি বাজারের মধ্যে ঢুকে যাবেন। বাজারের মধ্যে উল্টো দিকে যে গলিটার মধ্যে ঢুকে যাবেন, ঢুকে গিয়ে দেখতে পাবেন অনেকে রান্না করছে। আমরা যেমন এই দোকানে চুজ করেছি, এই দোকানে রান্না করতে দিয়েছি। এখানে 1.5 কিলো চিকেন বা মটন, 1.5 কিলো মাটন আর 6 জনকার ভাত আপনার রান্না করতে আমাদের থেকে নিয়েছে 240 টাকা। 240 টাকা নিয়েছে। আর আমাদের 60 টাকা দিয়ে কন্টেনার কিনতে হয়েছে আলাদা করে। কন্টেনার কিনে দিলে ওরা কন্টেনারে ভরে দেবে। এবারে আপনি নিয়ে এসে বাড়িতে এনে বা হোটেলে এনে আপনি হোটেলে যেখানে থাকবেন সেখানে এনে আপনারা খেতে পারেন। খুব ভালোভাবেই খাবেন, কোয়ান্টিটি খুব ভালো থাকে, খুব সুন্দরভাবে আপনি ঘরোয়া রান্না খেতে পারবেন। তারাপীঠে এসে আপনি সকাল থেকে যে হাঁটাচলা করবেন তার জন্য ক্লান্ত হয়ে যেতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আছে মেসেজের সুবিধা, একটা কলেই চলে আসবে আপনার হোটেলে ম্যানেজ করতে। ভাইটার নাম কি? বচ্চন দাস। ফোন নাম্বারটা কি তোমার? 9933049189। ঠিক আছে, ফোন করলে তুমি চলে আসবে তো? যে কোনো হোটেলের রুমে সার্ভিস দেবে তো? কতক্ষণ করে সার্ভিস দাও? 40 মিনিট। কত তোমার চার্জ কি? 40 মিনিট 400 টাকা। বা আর এর কোনো আছে কি যে ছোট মেসেজ বড় মেসেজ বলে কিছু আছে? মানে হাফ বডি মেসেজ হবে কিরকম কিরকম কিরকম? প্রাইস গুলো কিরকম? প্রাইস গুলো কেমন? মানে 150 থেকে শুরু, 400 বিশেষ, তাই তো? তাহলে এই ভাইকে ফোন করে নেবেন। যদি এসে এখানে হাঁটাচলা করার পর যদি আপনাদের শরীর খুব টায়ার্ড হয়ে যায়, তাহলে এই মেসেজের মাধ্যমে আপনি আপনার শরীরকে আবার পুনরায় রিস্টার্ট করতে পারবেন। আমাদের সঙ্গে এসছেন একজন সদস্য, মেসেজ করছেন আপাতত। উনি খুব টায়ার্ড, হ্যাঁ ঠিক আছে, টায়ার্ড হয়ে যান, বিধ্বস্ত হওয়ার জন্য করছেন, সেই জন্য ওনার রিল্যাক্সেশনের জন্য আমরা কেমন লাগছে আপনার ম্যাচটা? কি ভালো লাগছে না? ভালো লাগছে, খুব ভালো লাগছে। কেমন মনে হচ্ছে? ফিলিংটা কেমন? খুব ভালো ফিলিং, খুব ভালো ফিলিং লাগছে ওনার। গা হাত পা ব্যথা কম কম লাগছে মনে হচ্ছে না? খুব সুন্দর, বইটা হালকা হয়ে গেল না? বাহ, ঠিক আছে, বুঝে গেছেন আপনি। শহরের এক কোণে নদীর ধারে ঘন অরণ্য বিশিষ্ট তারাপীঠ শ্মশানটি অবস্থিত। শ্মশানটি লোকালয় থেকে দূরে। তারাপীঠের শ্মশানটি শক্তিপীঠের একটি অবিচ্ছিন্ন অংশ। লোকবিশ্বাস অনুযায়ী তারাদেবীকে শ্মশানের অন্ধকারে বলি প্রদত্ত ছাগের রক্ত পান করতে দেখা যায়।
তন্ত্র সাধকেরা বিশ্বাস করেন নরকঙ্কাল ও শ্মশান ক্ষেত্র তারাদেবীর বিশেষ প্রিয়। দেবীর যে সকল চিত্র আঁকা হয়ে থাকে তাতে তাকে শ্মশান ক্ষেত্র নিবাসী রূপেই দেখানো হয়। এই কারণে তন্ত্র সাধকেরা শ্মশান ক্ষেত্রকেই তাদের সাধনাস্থল হিসাবে বেছে নেন। ভিতরে বাড়ি ঢোকা আর ঢুকবে, আর ভিতরে ঢুকবে, মাকে জড়ি ধরে পাটা, মাকে জড়ি ধরে পাটা, আরো বাড়ি যাবে খোলা, আরো বাবা খাবারকে দেখা দিয়েছিল মায়ের চরণ এখানে। আর বামদেবের মন্দির ওটা বশিষ্ঠ দেব, এইটা হচ্ছে সেই যেখানে সিদ্ধ করেছিল, যেখানে সাধনা চল মা, চল মা, চল চল ওঠ। মা গো মা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। ঠিক আছে। ঢুকবে, পুরো বাড়ি ঢুকবে, বুক করে ঢুকবে, সস্তান দাও পুরো, পুরো সস্তান দাও। গোবিন্দ এখন যাচ্ছে পা ঢোকা, পা সোজা করো, পা সোজা করো। পাঁচ হাজার, হ্যাঁ, মায়ের পদপত্র স্পর্শ করতে। তারাপীঠের সর্বাধিক প্রসিদ্ধ সাধক হলেন বামাখ্যাপা। মন্দিরের নিকটেই তার আশ্রম ছিল। বামাখ্যাপা ছিলেন তারাদেবীর একনিষ্ঠ ভক্ত। তিনি মন্দিরের পুজো করতেন এবং শ্মশানে সাধনা করতেন। তিনি তারাপীঠের নিকটবর্তী মল্ল রাজাদের মন্দিরময় গ্রাম মালুটিতে সাধনা করতেন। তিনি ছিলেন 19 শতকের ওপর প্রসিদ্ধ কালীভক্ত রামকৃষ্ণ পরমহংসের সমসাময়িক। অল্প বয়সেই তিনি গৃহত্যাগ করেন এবং কৈলাসপতি বাবার সান্নিধ্যে তন্ত্র সাধনা শুরু করেন। পরে তিনি সমগ্র তারাপীঠের প্রধান ধর্মীয় ব্যক্তি হয়ে উঠেছিলেন। শ্মশানে অনেক জটাধারী ভস্মমাখা সাধুও দেখা যায়। তারা বটবৃক্ষের তলায় নিজেদের কুটির সৃজন করে বাস করেন। এই সব কুটিরেই মাটির দেওয়ালে তারা সিঁদুর মাখানো নরকপাল গঠিত করে রাখেন। কুটিরের দেওয়ালে শোভা পায় গাঁধার মালা, শোভিত হিন্দু দেবদেবীর তারাপীঠের সন্তদের ছবি। যদি কোনো শত্রু থাকে, যাই থাকে, এরকম ব্যবহার করতে পারবে 2-3 সেকেন্ডের মধ্যে। এই যে এটা হলো হাঁড়িকাঠ, শ্মশানে অবস্থিত হাঁড়িকাঠ। এখানে বলি দেওয়া হয়, পশু বলি দেওয়া হয়। ভক্তরা মনে করেন এই বলিকাঠে এসে যদি হাঁড়িকাঠে এসে যদি তাদের মস্তক স্পর্শ করানো হয় তাহলে সমস্ত শত্রু নিধন হয়। তাই ভক্তরা ভক্তি ভরে মাকে প্রার্থনা জানান। মা গো মা, 5,000 গোবিন্দ এখন হাড়ি কাটে মাথা দিয়েছে শত্রু বিনাশের জন্য। যত শত্রু আছে গোবিন্দ সব বিনাশ হয়ে যাবে। শ্মশানের মধ্যে রয়েছে একটি মন্দির, তার মধ্যে রয়েছে নানান হিন্দু দেবদেবীর মূর্তি। পাশাপাশি রয়েছে বামদেবের একটি সুন্দর মূর্তি, যেটি শ্মশানের মধ্যে শোভা পাচ্ছে, খুব সুন্দরভাবে বসা। শান্তিতে বসতো। এটা কি, এটা কোথায়, কি কি জায়গা? শিবাভোগতলা। শ্মশানের পাশ থেকে বইছে দ্বারকা নদ, খুব স্থিরভাবে বইছে দ্বারকা নদ। এই নদীর জল মাথায় দিয়ে আমরা আবার সামনের দিকে অগ্রসর হলাম। চুরি করে
এই শ্মশানের মধ্যে আগে কোনো ইলেকট্রিক চুল্লি ছিল না, তবে বর্তমানে সে ইলেকট্রিক চুল্লিও হয়েছে এই শ্মশানে। তারাপীঠের রাতের শ্মশান এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই শ্মশান দর্শন করতে আসলে আপনি একটু রাত্রি করে আসবেন, খুব ভালো লাগবে। তবে বেশি রাত অবধি আপনি এখানে দর্শন করতে পারবেন না, কারণ এখানে কিছু দুষ্কর্ম হয়ে থাকে। তার জন্য পুলিশ প্রশাসন এসে আপনাকে হোটেলে যাওয়ার নির্দেশ দিতে পারে, তবে তাদের কথা মান্য করবেন, অবশ্যই অমান্য করবেন না। আজ এই শ্মশান যাত্রাই আমাদের শেষ হয়ে গেল। আমাদের তারাপীঠের যাত্রা শেষ। এর পরের দিন কাল আমরা বাড়ির পথে অগ্রসর হব। বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে জানান। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক ও বন্ধুদের শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।